খালেদা জিয়া আর নেই, রাজনীতির একটি অধ্যায়ের অবসান। শোকাহত বাংলাদেশ, 7 দিনের শোক পালন করবে বিএনপি। খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদে বিশেষ বৈঠকে শোক প্রকাশ। তার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে, অভিযোগ আইন উপদেষ্টার। বেগম জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইইউ সহ বিভিন্ন দেশ ও সংস্থার শোক। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে খবর প্রকাশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত খবর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর মধ্য দিয়ে রাজনীতির এক মহাকাব্যের অবসান ঘটল। আগামীকাল বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা শেষে শহীদ জিয়ার কবরের পাশেই দাফন করা হবে তাকে। 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার দিবাগত রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় গোটা দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা। অবশেষে দেশবাসীর সকল উদ্বেগ, দোয়া, ভালোবাসাকে পেছনে ফেলে অনন্তের পথে যাত্রা করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাতের অমানুষের অন্ধকার ভেদ করে আলো ফোটার আগেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন এটা পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশ জুড়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আপসহীন সংগ্রামী নেত্রীর মৃত্যুর খবরে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেত্রীর মহাপ্রয়াণ শোকসাগরে ডুবিয়েছে তাদের। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কোটি কোটি মানুষ যাতে এখানে আসতে পারে। সকল সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন। এই কষ্ট, এই বেদনা আসলে মানার মতো না। গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় জীবন, এতটা সময় পার করে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার নাম আমার মনে হয় গিনিজ রেকর্ড বুকে ওঠা উচিত। বাংলাদেশের একটি ভ্যানগার্ড চলে গিয়েছেন
বাংলাদেশের স্বার্থের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, অধিকারের কথা মাথা উঁচু করে বলার মতন সমতা আর লোক রইল না। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না, এই বাংলাদেশ জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সিকান্দার রেমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেমান, হাসপাতালের সামনের পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন? যে মামুন, আসলে থেকে বলেছিলাম যে মানুষের এত অধিক সংখ্যক মানুষ এখানে আসছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সত্যি হিমশিম খেতে হচ্ছে সরাতে। এই যে মানুষের ঢল, এটি কিন্তু একটা আবেগ, একটা অনুভূতি, এবং যে আদর্শ রেখে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শের উত্তরসূরি যারা, তারাই কিন্তু আসছেন। একই সঙ্গে আসছেন অনেক সাধারণ মানুষ, অনেকে স্মৃতিচারণ করছেন, অনেকে আবেগ আপ্লুত হয়ে করছেন, অনেকে দোয়া করছেন এবং জানতে চাচ্ছেন দাফন কোথায় হবে, জানাজা কোথায় হবে, কয়টা জানাজা হবে, কীভাবে, কোন প্রক্রিয়া তাকে এখান থেকে নেওয়া হবে। একই সঙ্গে তারা সারা বাংলাদেশের মসজিদে, ধর্মীয় মন্দিরে, গির্জায় করে দোয়া করার জন্য বলছেন, নিজেরাও এই হাসপাতালের সামনে দোয়া করছেন। তো অনেকে আসছেন, আমরা আসলে কিছুক্ষণ পরপরই কথা বলছি অনেকের সঙ্গে। আসলে প্রশ্ন তো আসলে ওইভাবে নেই, যে আদর্শ, যে উদ্দীপনা, যেই বাংলাদেশি জাতীয়তাবাদ বেগম খালেদা জিয়া রেখে গেছেন তার উত্তরসূরিদের মাঝে, মানে আপনাদের মাঝে, আপনারা সেটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন? আজ আমরা শোকাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি সংকটকালীন উনি সামনে এসে সবার বাংলাদেশের অভিভাবক হিসেবে ওনার বলিষ্ঠ নেতৃত্বে সংকট উত্তরণ ঘটিয়েছেন। সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের যে সফলতা এসেছে, শেষ মুহূর্তে আমরা এই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাশা করছিলাম যে উনি এটার ফসল উনি দেখে যাবেন। এ কারণে আমরা খুবই ব্যথিত। আমাদের মনের আশা পূর্ণ হতো যদি ওনার আয়ুষ্কাল আরও একটু এই পর্যন্ত থাকতো। যেটি বলছিলেন যে অভিভাবকের কথা, তিনি কিন্তু বিএনপির অভিভাবক নয়, তিনি বাংলাদেশের অভিভাবক, এবং বাংলাদেশের অভিভাবকের কাছে সত্যি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ। তিনি কখনো আপোষ করেননি, তিনি নীতির প্রশ্নে ছিলেন অটল। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন বাস্তবায়নে সারাটা জীবন করে গেছেন সংগ্রাম। তো সেই সংগ্রামী মানুষের আপনারা যারা উত্তরসূরি, সংগ্রামী নেতৃত্বের আপনারা যারা উত্তরসূরি, আপনার সামনের দিনগুলিতে কীভাবে পথ চলবেন? ওনার আজকে যে আমাদের ক্ষতি, এই যে অপূরণীয়, উনি তো আসলে অমর হয়ে থাকবে আমাদের কাছে। উনি গণতন্ত্রের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো সময় আপোষ করেন নাই। ওনাকে অনেক ধরনের এই বিগত সরকার লোভ দেখিয়েছেন। ওনার বাড়িটা, 40 বছরের বাড়িটা নিয়ে গেছেন, ছোট ছেলেটাকে মারতে মারতে তাকে শেষ করে দিছে, বড় ছেলেটাকেও তার কোমর পর্যন্ত ভেঙে দিছে। তারপরেও উনি আপোষ করেন না গণতন্ত্রের পক্ষে। উনি বলছিলেন যে ওনার যে অপূরণীয় ক্ষতি, আমরা এটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে এগিয়ে যেতে চাই, এটাই আমাদের প্রত্যয়। শোককে শক্তিতে পরিণত করার কথা, এটাই তো হওয়া উচিত। এছাড়া উপায় বা কি আছে আমাদের, বলেন? শোককে শক্তিতে পরিণত করব। এবং আপনারা দেখেছেন উত্তরসূরি হিসাবে যাকে রেখে গেছেন, তাকে আসলে যোগ্য উত্তরসূরি হিসাবে তিনি সুপ্রতিষ্ঠিত করে গেছেন, যার কারণে ওনার যে পূর্ণতা, এটা সারা জীবন থেকে যাবে। কিন্তু আমাদের উত্তরসূরিকে উনি যেভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, আগামী নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন, এদেশের নেতৃত্ব সুন্দর করে তিনি যাতে দিতে পারেন, সেই অবস্থানেই তাকে রেখে গেছেন।
বেগম খালেদা জিয়ার পাশাপাশি আগামী দিনের নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের কথা বলছিলেন যে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব পালন করতে গিয়ে নেতাকর্মীদের যে সহযোগিতা, যে সহমর্মিতা, যে ভালোবাসা, যে পরামর্শ লাগবে সেটা কিন্তু নেতাকর্মীরা দিবেন। আজকের এই শোকের দিনে, সামনের দিনে পথ চলায় আপনারা যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছেন, আপনারা কীভাবে কাজ করতে চান? আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা, আমরা যাকে মা বলে ডাকি, সেই মার আজকে মৃত্যু হয়েছে। আমরা শোকাহত এবং তিনি যেভাবে এই দেশ চালাতেন, আমাদেরকে যেভাবে অর্ডার করতেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, গুলশানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। সরোয়ার, স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। কি নেওয়া হলো ব্যবস্থা? আমরা তো জানতে পেরেছি যে আগামীকালকে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে এবং তারপরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হবে। আপনার কাছে কি খবর আছে জানাবেন। হ্যাঁ, আপনি যেটা জেনেছেন আসলে সেটাই। রাষ্ট্রীয়ভাবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে কালকে বাদ জোহর দক্ষিণ প্লাজায় জানাজা হবে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে, সেই সিদ্ধান্তটাই আসলে যেহেতু রাষ্ট্রভাবে নেওয়া হয়েছে, এখন শুধু দলীয়ভাবে এন্ডোর্সমেন্টের করা, যে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সেই বিষয়টাই এখানে বসছেন স্থায়ী কমিটির সদস্যরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই স্থায়ী কমিটির বৈঠক চলছে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য এখানে উপস্থিত আছেন। প্রায় 12:30টার দিকে এই বৈঠকের জন্য শুরু হওয়ার কথা ছিল এবং তারপর পরই আসলে শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত ভিতর থেকে কোনো খবর পাইনি, কারণ সবাই আসলে বৈঠক নিয়ে ব্যস্ত। আপনি বুঝতেই পারছেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু দলকে তো কতটা ছুঁয়েছে, সারা দেশকে যেখানে ছুঁয়েছে সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য, তার দীর্ঘদিনের সহকর্মী, তার সন্তান, সবাইকে যে কিভাবে ছুঁয়েছে সেটা তো বুঝতেই পারছেন। এই আবেগকে সংবরণ করে দেশ ও জাতি এবং দলের কল্যাণে যে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে
কতটা পরিস্থিতি টাফ পরিস্থিতির মধ্যে তাদেরকে যেতে হচ্ছে আপনি বুঝতেই পারছেন। আসলে অন্যান্য স্থায়ী কমিটির বৈঠকের মতো এই বৈঠক না, যেহেতু এখানে আসলে এমন পরিস্থিতিতে পড়তে হবে এমনটা হয়তো তারা ভাবতেও পারেননি। তো যাই হোক, সেই পরিস্থিতি মানিয়ে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার জন্য যে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে সেই সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা হয়তো কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসবে তখন আমাদেরকে ব্রিফ করবেন বলা হয়েছে। আপনাকে যদিও বলে রাখি যে এখানে আসলে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর এই এভারকেয়ারে যেমন ভিড় করেছে এই দলের বিএনপি চেয়ারপারসনের গুলশানের যে কার্যালয়, সেখানে আসলে প্রচুর মানুষ, দলের নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ উৎসুক জনতা এখানে ভিড় করেছেন। মহিলা দলের নেতৃবৃন্দ তারা দোয়া করছেন রাস্তার পাশে বসে, বিভিন্ন জন বিভিন্ন বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন। এখানে আপনাদের সাথে একটু কথা বলতে আপনাকে দেখাতে চাই যে আমাদের এখানে যারা বিভিন্ন সময়ে এবং খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জড়িত ছিলেন, ড্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাই ড্যাবের সেক্রেটারি শাকিল ভাইয়ের সাথে। যে আচ্ছা শাকিল ভাই, আপনি তো খালেদা জিয়াকে ছাত্র জীবন থেকে আসলে দেখে আসছেন, কেমন দেখেছেন খালেদা জিয়াকে, আর আজকের এই পরিস্থিতি আপনাকে কেমন অনুভূতিটা কি? নিশ্চয়ই শোকাবহ পরিস্থিতি, কিন্তু শোককে শক্তিতে রূপান্তরিত করার আপনাদের কি পরিকল্পনা আছে? আমরা শোকাহত। আমাদের রাজনীতি 90 দশকে 80 দশকে বেগম খালেদা জিয়ার হাত ধরে। আমার সাথে ম্যাডামের রাজনৈতিকভাবে প্রথম পরিচয় 1985 সালে সিলেট মেডিকেল কলেজে ছাত্র অবস্থায়। সেই থেকে ম্যাডামের সাথে রাজনীতি। উনি একজন গণতন্ত্রের প্রতীক। উনি সংগ্রামী জীবনে উনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, দেশের উন্নয়ন করেছেন এবং সর্বশেষ 17 বছর শেখ হাসিনার স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে উনি সংগ্রামী ভূমিকা রয়েছেন। আমরা আজ সন্তান হারা, আমাদের মা হারা সন্তানের মতন আমরা আজকে সবাই ছুটে এসেছি। আমরা ওনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার আত্মার মাগফিরাত কামনার আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মুকামে স্থান দেন। আমরা একজন অভিভাবক হারিয়েছি। আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বাংলাদেশ সূচনা হবে, নতুন বাংলাদেশ, আমাদের দেশনায়ক তারেক রহমানের হাত ধরে, সেখানে আমরা ওনার অভাব অনুভব করব। আমরা ওনার আদর্শকে যদি ধারণ করতে পারি, ওনার গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সংগ্রাম ত্যাগ, সেটা যদি আমরা সুখকে শক্তিতে পরিণত করতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই দেশকে অনেক উন্নতি। যেমনটা বলছিলেন ডক্টর শাকিল, যে আসলে ওনারা যেভাবে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসেছেন, সেভাবে এখন এই যে ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে যে পর্যায়ে এসেছেন, ওনারা আসলে এভাবেই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চান। এবং এই খালেদা জিয়ার যে আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতির যে উত্তরাধিকার বহন করে গেছেন বাংলাদেশের রাজনীতিতে, যেভাবে দল মত নির্বিশেষে সবার শ্রদ্ধা প্রাপ্ত হয়ে বা বিএনপিকে একটি পর্যায়ে নিয়ে এসেছেন, তার হাত ধরেই বিএনপি দীর্ঘ স্বৈরাচার বিরুদ্ধে সংগ্রাম করে 9 বছরের সংগ্রাম শেষে রাষ্ট্র ক্ষমতায় এসছে। তারপরে আবার ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনেছেন বাংলাদেশের রাজনীতিতে, যার কারণে যাতে একটি সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়। সেই থেকে বেরিয়ে আবার আওয়ামী লীগের আমলে 15 বছর ফ্যাসিস্টদের যে ক্ষমতা ছিল, সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে খালেদা জিয়া তার দলকে নেতৃত্ব দিয়ে গেছেন। সেই নেতৃত্ব দেওয়ার ফাঁক দিয়ে আসলে মাঝখানে মিথ্যা মামলায় কারাবরণ করে তিনি অসুস্থ হয়ে যান। সেই সময় বিনা চিকিৎসার কারণেই তিনি আসলে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হন। দলের নেতাকর্মীরা বলছেন, সেই সময় যদি মিথ্যা মামলায় তাকে জেলে যেতে না হতো, তাহলে হয়তো তার এই পরিণতি নাও হতে পারত। আরো সুস্থভাবে হয়তো, সবাইকে আসলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু হয়তো সুস্থভাবেই তিনি দুনিয়া ছেড়ে যেতে পারতেন। তারপরেও তার যেই সংগ্রাম, তার যেই গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যেই আন্দোলন সংগ্রাম, সেই লেগেসি ধারণ করেই বিএনপি তারা আগামী দিনে চলবে। এবং আপনি জানেন যে কাল মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে এবং সেখানে দাফন করা হবে। সেই বিষয়ে টোটাল পুরোপুরি প্রস্তুতি নেওয়ার জন্য দলের নেতাকর্মীরা কিভাবে আসবেন, কিভাবে আসলে এই বিষয়গুলো ব্যবস্থাপনা করা হবে, সবকিছু বিষয় নিয়েই আসলে স্থায়ী কমিটির বৈঠক চলছে। স্থায়ী কমিটির বৈঠক কখন শেষ হবে সেটা আমরা বলতে পারছি না, কারণ একটি ভিন্ন আবহে এবং ভিন্ন পরিবেশে আসলে আজকে স্থায়ী কমিটির বৈঠকটা হচ্ছে। তারা এই আবেগকে দূরে সরিয়ে রেখে বাস্তবতা চিন্তা করে দেশের মানুষের কল্যাণ, দেশের রাজনীতির বর্তমান যে পরিস্থিতি, নির্বাচনমুখ একটি পরিস্থিতি, এই সময়ে খালেদা জিয়ার চলে যাওয়া যে অপূরণীয় ক্ষতি, সেগুলোকে আসলে মাথায় রেখেই তারা সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে কি হবে। আমরা যতদূর জানতে পেরেছি, কালকে জানাজার ব্যাপারে ব্যবস্থাপনা নিয়েই আসলে মূলত
দাফন এবং জানাজার ব্যবস্থাপনা নিয়েই মূলত আজকে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এবং কিছু আমাদেরকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে যে স্থায়ী কমিটির বৈঠক শেষে বেরিয়ে এসে আমাদেরকে ব্রিফ করা হবে গণমাধ্যমকে, এবং তার মাধ্যমে দেশবাসীকে জানানো হবে কালকের জানাজা এবং দাফনের প্রস্তুতি নিয়ে। আমরা আসলে সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। সরোয়ার, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যুক্ত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভারকেয়ারের মর্গেই রাখা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। কাল সকালে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর এই পুরো বিষয়গুলো ওনাদের সাথে আমাদের পুরো কোঅর্ডিনেশন হচ্ছে। কোঅর্ডিনেশনের জন্য স্পেসিফিক আমরা মেনটেন করছি, কমিউনিকেশন মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নিয়াজ মাকদুম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, হাসপাতালের সামনের পরিস্থিতি কেমন দেখছেন? নেতাকর্মীরা নিশ্চয় ভিড় করছেন এবং প্রতিকূল একটা আবহাওয়া, তার মধ্যে নেতাকর্মীরা আসছেন, কি বলছেন তারা একটু জানাবেন আমাদের। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল 6টায় পরলোক গমন করেছেন এবং তার মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথেই নেতাকর্মীরা এই হাসপাতালের সামনে ভিড় করছেন। প্রতিকূল আবহাওয়ার কথা বলছেন আপনি, যেখানে একদিকে তো কুয়াশাচ্ছন্ন এবং বৃষ্টির মতো পড়ছে, এর মধ্যেও বাতাস রয়েছে, মানে প্রচণ্ড শীত। এই শীতের মধ্যেও নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোক প্রকাশ করছেন। অনেকে আবেগ সম্পৃক্ত ছিল সেই সব নেতারাও, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যারা সম্পৃক্ত ছিল সেই সব নেতারাও এখানে আসছেন। অনেকেই হসপিটালের মধ্যে আছেন, তারা বেগম জিয়ার পরিবারের এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন। আপনি দেখছেন যে এই এভারকেয়ার হসপিটালের সামনে মানুষের ভিড় রয়েছে। এখানে নেতাকর্মীর বাইরেও উৎসুক জনতা রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছে। তারা শুধু এখানে আসছেন যে বেগম খালেদা জিয়া, মানে তারা বলছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন রয়েছে সেই আন্দোলনে বেগম খালেদা জিয়ার মানে অবদান ছিল অসামান্য এবং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সংকটে সবসময় তিনি দাঁড়িয়েছেন সীসাডালা প্রাচীরের মতো। সেই ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন, মারা গেছেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার পরে যখন মারা গেলেন, এখন এই এভারকেয়ারের সামনে পুরো সড়কে অর্থাৎ নেতাকর্মীতে ভরপুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে পুলিশের পাশাপাশি বিজিবিও রয়েছেন। কিন্তু নেতাকর্মীদের এত ভিড়, উৎসুক যে মানুষ রয়েছে তাদের যে চাপ, সেই চাপ সামলাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকটা বেগ পেতে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করেছে সরকার এবং একদিন অর্থাৎ বুধবার শোক দিবস পালনের কথা বলছে। এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে 7 দিনের শোক তারা ঘোষণা করছেন এবং সারা দেশে অর্থাৎ দেশব্যাপী এই 7 দিনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করবেন, মিলাদ করবেন। এই 7 দিনে বিএনপির কর্মসূচি রয়েছে এবং এই মুহূর্তে যে কথা বলছি হয়তো এখনো সম্ভবত যে স্থায়ী কমিটির যে বৈঠক রয়েছে বিএনপি, সেই বৈঠকটি জরুরি বৈঠক, সেই বৈঠক চলছে। সেই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দিয়েছেন।
সব মিলিয়ে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে আরও যে তথ্য গণমাধ্যমকে বা দেশবাসীকে জানানো হবে সেই বিষয়ে তারা এখনো করণীয় ঠিক করতে এই বৈঠকটি করছেন। আমরা যতটুকু জেনেছি বা এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি হলো যে আগামীকালকে মানিক মে এভিনিউতে তার জানাজা হবে এবং সাবেক প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেই কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেখানে কবর খোঁড়ার কাজও অলরেডি ইতিমধ্যেই শুরু হয়েছে। তো সব মিলিয়ে যে এইখানকার যে পরিস্থিতি, এখানে মানুষ আসছেন আবার কেউ চলে যাচ্ছেন, তার মানে এই জায়গাটা কোনোভাবেই ফাঁকা হচ্ছে না। এখানে অনেক মানুষকে আমরা দেখছি যে তারা কান্নাও করছেন, কেউ কেউ তার নেতাকর্মীদের একটি বড় অংশ অর্থাৎ নারীদের যে একটি বড় অংশ রয়েছে তারা বেগম খালেদা জিয়াকে মমতাময়ী মা হিসেবেই সম্বোধন করছেন এবং শ্রদ্ধার পাত্র হিসেবে তারা বলছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে এক ধরনের সংকট তৈরি হতে পারে, যার কারণেই তারা এখানে অনেকেই কান্নাকাটি করছেন, বিলাপ করতেও দেখা গেছে কাউকে। এখানে শুধু আগেই বলছি যে নেতাকর্মী নয়, উৎসুক জনতা রয়েছে। উৎসুক জনতার বাইরেও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদেরকে ওখানে দেখা গেছে, অর্থাৎ প্রতিপক্ষ যে রাজনৈতিক দল রয়েছে। আপনারা জানেন সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দুটি জোটের কথা এখন পর্যন্ত শোনা যাচ্ছে। একটি হলো বিএনপির নেতৃত্বাধীন জোট, আরেকটি হচ্ছে জামাতের নেতৃত্বাধীন জোট। জামাতের যে নেতৃত্বাধীন জোট রয়েছে সেই জোটের অংশ হলো এবি পার্টি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এবি পার্টির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনিও এখানে এসেছেন এবং তিনি হাসপাতালের ভিতরে গিয়েছেন, সেখানে বিএনপি নেতা কর্মী এবং পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা করেছেন। এরপরে বের হয়ে গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে বিএনপির বিপক্ষে তারা স্লোগান তুলেছেন, কিন্তু সবশেষ তাদের উপলব্ধি হচ্ছে বাংলাদেশের সংকটে বা যে কোনো ধরনের সংকট হোক, সেই সব সংকটে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এবং তাকে তারা রাজনীতিবিদ রয়েছেন তারা যেভাবে সম্মান শ্রদ্ধা করেন, প্রতিপক্ষ যে রাজনৈতিক দল রয়েছেন তারাও তাকে সেই একই সম্মান এবং শ্রদ্ধা দেখান। বেগম খালেদা জিয়া যখন এই হাসপাতালে গত 23শে নভেম্বর অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন, আপনারা জানেন, সেই ভর্তি হওয়ার পরে এখানে তাকে দেখার জন্য এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে এসেছিলেন তাকে দেখার জন্য। শুধু তিনি আসেন নাই, বাংলাদেশ জামাত ইসলামীর যে আমির রয়েছে ডক্টর শফিকুর রহমান, তিনিও এসেছিলেন। অর্থাৎ প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছে, সিনিয়র নেতারা রয়েছে, তারাও এইখানে এসেছেন তার অসুস্থতার খবর শুনে তখন দেখা করার জন্য এসেছেন এবং তারা সবাই দেখা করে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তার প্রতি এক ধরনের শ্রদ্ধা দেখিয়েছেন এবং ভালোবাসাও দেখিয়েছেন। যখন মারা গিয়েছেন, আপনারা দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল তারা বিবৃতি দিয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে, তাকে গণতন্ত্রের ঐক্যের যে প্রতীক সেই প্রতীক হিসাবে আখ্যায়িত করেছেন। আসলে বেগম খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ। অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যান, অর্থাৎ 1980 সালের 30শে মে যখন চট্টগ্রামে মারা যান, এরপরই বিএনপির সিনিয়র নেতারা, বিশেষ করে প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসমা হান্নান শাহ সহ আরও যারা সিনিয়র নেতারা রয়েছেন, তাদের এক ধরনের অনুরোধ এবং তৃণমূল নেতাকর্মীদের যে চাপ রয়েছে সেই চাপ এবং আহ্বান, এই বিষয়গুলোকে লক্ষ্য করি সেই গৃহবধূ থেকে এই যে সংগ্রামী জীবন, রাজনৈতিক অর্থাৎ পিচ্ছিল যে পথ রয়েছে সেই পথে চলে আসেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া যখন এই বিএনপির সদস্য পদ গ্রহণ করেন, এরপরে ধারাবাহিকভাবে তিনি বিএনপির প্রধান হিসেবে নিযুক্ত হন।
তিনি যখন বিএনপির প্রধান হিসেবে নিযুক্ত হন তখনই নেতাকর্মীদের মধ্যে অর্থাৎ অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, এই অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্পৃহা বেড়ে গেছে, উচ্ছ্বাস বেড়ে গেছে এবং সারা দেশে স্কুল কলেজ রয়েছে যেগুলো, সেই স্কুল কলেজগুলোতে নেতাকর্মীদের যে আগ্রহ বেড়েছে এবং অনেকেই ছাত্রদলে জয়েন করেছে। আপনারা সবশেষ এখানকার অবস্থা হলো যে প্রতিকূল আবহাওয়া হলেও এখানে নেতাকর্মীদের ভিড় রয়েছে, উৎসুক জনতার ভিড় রয়েছে এবং বিএনপির সিনিয়র নেতারা রয়েছে, তারা একে একে করে আসছেন এবং এভারকেয়ার হসপিটালের মধ্যে ঢুকছেন। শুধু তাই না, অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে, সমমনা রাজনৈতিক দলের প্রধানরাও এই হসপিটালে আসছেন এবং তার পরিবারের লোকদের সাথে সহমর্মিতা এবং সমবেদনা জানাচ্ছেন। মামুন, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ আমার কাছে। অসংখ্য ধন্যবাদ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী সরকার বেগম জিয়াকে প্রহসনমূলক রায় দিয়ে কারাগারে অকথ্য নির্যাতন করেছে। তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট সরকার ও শেখ হাসিনার দায় রয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি মোনাজাতে অংশ নেয় উপদেষ্টা পরিষদ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে যোগ দেন। বেগম জিয়ার মৃত্যুর পর পরবর্তীতে দলের করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দলটির মহাসচিব। যমুনা থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। বাংলাদেশের গণতন্ত্রের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন। দেশনেত্রী জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা আলোচনা হয়েছে। বৈঠকের বিস্তারিত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সুষ্ঠু সফল করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। উচ্চ আদালতে যা প্রমাণ হয়েছে। বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, পাকিস্তান, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন ও দেশের নেতারা। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি, দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব নেতাদের কাছেও সমানভাবে জনপ্রিয় ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তাই বেগম জিয়ার প্রশংসা ও তার গৌরবময় সময়ের স্মৃতিচারণ করছেন বিশ্ব নেতারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএস এম্বাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোকবার্তায় বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে অভিহিত করে। অপর এক শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর খবরে পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান নরেন্দ্র মোদী। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নে আজীবনের সেবা এবং এক চিরস্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বেগম জিয়া। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বেগম খালেদা জিয়াকে প্রবীণ রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু হিসেবে অভিহিত করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানি, কানাডা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নের নেতারা শোক জানিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস সহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা সংবাদ মাধ্যমটি বিশেষভাবে তুলে ধরে। অপর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম ছিল, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে একটি শূন্যতা তৈরি হলো, এমনটি জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এছাড়া ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু পাকিস্তানের ডনেও অন্যতম গুরুত্বপূর্ণ শিরোনাম ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম বেগম খালেদা জিয়া। জাতির ঐক্যের প্রতি আপসহীন দেশনেত্রী ও গণতন্ত্রের মাতাখ্যাত বেগম জিয়া শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেই নন, কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক। হয়তো সে কারণেই দলীয় বা রাজনীতির সীমা ছাড়িয়ে সকল দল, মত, ধর্মের কোটি মানুষের চোখ আজ অশ্রু সজল। বর্ণাঢ্য এই রাজনীতিকের প্রস্থান ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কিন্তু কিভাবে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? ভিন্ন মত পথের আবেগ আপ্লুত মানুষ কেন তার সাফল্য ও মানবিকতার প্রশংসায় এতটা পঞ্চমুখ? তার মৃত্যুতে কেন অজান্তেই চোখের কোণ ভিজে উঠছে দেশ বিদেশের কোটি জনতার? সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই প্রতিবেদন, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1981 সালের 30 মে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির রাজনীতিতে পা রাখেন সেই সময়কার গৃহিণী বেগম খালেদা জিয়া। শোকের ঘর থেকে বেরিয়ে শুরু করেন সংগ্রামী রাজনীতির কঠিন পথ চলা। আমি কম বয়সেই স্বামী হারিয়েছি, দেশের জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যদিনের সঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন বেগম জিয়া। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই সহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে দেশনেত্রী উপাধিতে ভূষিত হন বেগম জিয়া। এরপর থেকে দেশ ও রাজনীতির প্রশ্নে আপসহীন শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বেগম জিয়ার সঙ্গে। সেই দৃঢ়তার মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। প্রতিবারের নির্বাচনে 5টি করে আসনে পর্যন্ত তারা আমাকে নির্বাচিত করেছেন। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। বেগম জিয়াকে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হয় 1/11 সময়ে। রাজনৈতিক পট পরিবর্তনে অনেক নেতা যখন দেশত্যাগ বা আপোষ রফায় ব্যস্ত, তখনও মাটি কামড়ে দেশেই পড়ে থাকেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের কানে এখনও তাই বাজে বেগম জিয়ার সেই উক্তি, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই
দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রাজপথে আন্দোলন থেকে সরকার পরিচালনা সবখানেই জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন বেগম জিয়া। রাজনীতির কঠিন সময়গুলোতে মানুষের পাশে থাকা এবং আন্দোলনমুখী নেতৃত্বের কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোটখাটো বিতর্ক বা সমালোচনা ছাড়া তার জনপ্রিয়তাকে এতটুকু ম্লান করতে পারেনি তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর আলোকিত এই অধ্যায়কে। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতির বিপদ সংকুল পথে মা বাড়িয়েছে, আরাম আয়েশ, সুখ শান্তি ও নিস্তরঙ্গ জীবন বিসর্জন দিয়েছে। আমার প্রিয় দেশবাসী আমাকে তার প্রতিদান দিয়েছে অপরিমেয় ভালোবাসা। রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় -2 সময়কাল। 2007 সালে 1 বছরের বেশি কারাবন্দী থাকার সময়ে -2 ফর্মুলার লক্ষ্যভুক্ত নেত্রী হয়েও তীব্র চাপ বা মামলার ভয়ে এতটুকু বিচলিত হননি বেগম জিয়া। দেশ ছেড়ে যাওয়ার নির্ঝঞ্ঝাট প্রস্তাবেও সায় না দিয়ে দেশের মাটি আঁকড়ে থাকার দায়বদ্ধতাই তাকে আরও জনপ্রিয় করে তোলে। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। অহেতুক অভিযোগ, মামলা বা রাজনৈতিক আক্রমণ কোনো কিছুতেই মাথা নত করেননি বেগম জিয়া। বড় ছেলে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে নিদারুণ কষ্টে থাকা হৃদয় ভাঙার সবচেয়ে বড় ধাক্কাটা আসে মায়ের সামনে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর অকালে চলে যাওয়ার বেদনা। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। ব্যক্তিগত শোক, রাজনৈতিক চাপ কিংবা দীর্ঘ সময়ের নির্যাতনেও তেমন টলানো যায়নি বেগম খালেদা জিয়াকে। সমর্থকদের কাছে সাহস ও ধৈর্য শক্তির প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া দ্বিতীয়বার কারাবরণ করেন 2018 সালে। দেশের রাজনীতির প্রভাবশালী চরিত্র জেলবন্দি হওয়ার সুযোগে শরীরে বাসা বাঁধে জটিল নানা অসুখ। কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি না পাওয়া, এসবই তাকে জনতার চোখে এনে দেয় মজলুম নেত্রীর খ্যাতি। জীর্ণশীর্ণ শরীরে প্যারোলে মুক্তি পেলেও ঘরবন্দি খালেদা জিয়ার বেশিরভাগ দিনই কাটে বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা, এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের কাছে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া। উত্তাল আন্দোলন বা জাতীয় যে কোনো সংকটে দলীয় নেতৃত্বেই শুধু সীমাবদ্ধ ছিল না তার কার্যক্রম। এ কারণে জনভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির ঊর্ধ্বে উঠে জনমানুষের নেতায় পরিণত হওয়া বেগম খালেদা জিয়া এভাবেই খুব দ্রুত জনপ্রিয়তার মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেন। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। তিনি শুধু এখন রাজনৈতিক নেত্রীই নন, শত নির্যাতন সয়ে যাওয়া ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল এক দৃষ্টান্ত, যা বিএনপির শীর্ষ এই নেত্রীকে আসীন করেছে নজিরবিহীন মর্যাদায়। বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন বেগম জিয়া, তার এই প্রস্থানে সে কথাই বারবার স্মরণ করছে গোটা জাতি। কারণ সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কোটি জনতার হৃদয়কে শোক সাগরে ভাসিয়ে অনন্তের পথে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য আপোষহীন এই নেত্রীর বিদায় শুধু একজন মানুষের নয়, এ বিদায় একটি সময়ের বিদায়, বর্ণাঢ্য রাজনৈতিক একটি অধ্যায়ের। তার কণ্ঠ থেমে গেলেও দেশের রাজনীতিতে গণতন্ত্র নিয়ে আলোচনা হলেই বারবার ধ্বনিত হবে বেগম খালেদা জিয়ার নাম। দীর্ঘ লড়াই, সংগ্রাম ও আপোষহীনতার গল্পই বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখবে যুগের পর যুগ। দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য তার রেখে যাওয়া উজ্জ্বল দৃষ্টান্তই মনে রাখবে গোটা জাতি।
বিদায় আপসহীন নেত্রী, বিদায় জনমানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, গুলশানে ব্রিফ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। এই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন না। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে। যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা দাফন কার্য সুচারুরূপে সমাধান করতে। সবশেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং
সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফ করছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জানাচ্ছিলেন আগামীকালকের যে প্রস্তুতি সে সম্পর্কে, এবং একই সাথে জানাচ্ছিলেন যে আগামী 7 দিন দলের পক্ষ থেকে শোক পালন করা হবে। একই সাথে দলীয় কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হবে, কালো পতাকা এবং কালো ব্যাজ ধারণ করা হবে। একই সাথে তিনি বলছিলেন যে আগামীকালকে সুশৃঙ্খলভাবে পুরো দেশ যেন তাকে শ্রদ্ধা জানাতে পারে এবং তার জানাজায় যাতে সবাই শরিক হতে পারে, সেজন্য তিনি সবার প্রতি অনুরোধ জানাচ্ছিলেন। এবং মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পাশেই তার জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে বলে তিনি জানাচ্ছিলেন। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। সেখানে চলছে এই মুহূর্তে প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী কেফায়েত শাকিল। শাকিল, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সেখানে দাফনের জন্য কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদেরকে সবশেষ জানাবেন। মামুন, আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি এবং দলের প্রধান এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্ত আসার পরে কিন্তু এখানে যেই জিয়াউর রহমানের মাজার রয়েছে জিয়া উদ্যানে, সেই মাজারের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু টাইলসের যেই অংশটুকু ঢাকা ছিল সেটি কেটে বেগম খালেদা জিয়ার জন্য নতুন কবর খোঁড়ার কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু সেখানে কড়া একটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো জিয়া উদ্যানটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন, এবং ইতোমধ্যে কিন্তু সেখানে যে কবর খোঁড়ার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই মুহূর্তে কিন্তু কবর যেহেতু এটি আসলে টাইলস দিয়ে মোড়ানো ছিল, সেই টাইলসটি কিন্তু এই মুহূর্তে কাটার কাজ চলছে, আমি দেখে এসেছি একটু আগেই। এবং যেহেতু আসলে বেগম খালেদা জিয়াকে এখানে সমাহিত করা হবে, তারই পাশে আপনারা জানেন যে আসলে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং জানাজার পরে আসলে জিয়া উদ্যানের এই কবরে তাকে সমাহিত করার কথা রয়েছে। সেই আয়োজনকে ঘিরে কিন্তু এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে তার বেগম খালেদা জিয়ার যে ভক্তরা রয়েছেন, বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এসে এখানে জড়ো হচ্ছেন, তারা এসে ভিড় করছেন। এই কারণেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা দেখছি যে কড়া প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে, এবং কবর খোঁড়ার যে কার্যক্রম আসলে সেটি এই মুহূর্তে এখানে এখনো পর্যন্ত শুরু না হলেও যেটি বলছিলাম যে এখানে আসলে মূলত যেহেতু এটি টাইলসে মোড়ানো রয়েছে, সেখানে কিন্তু জিয়াউর রহমানের কবরের একেবারে পাশেই কিন্তু নতুন করে একটি কবর খোঁড়ার জন্য যে মাটি বের করার এই মুহূর্তে কিন্তু সেই প্রচেষ্টা চলছে। এটি দুপুরের দিকেই কিন্তু এটি 11:30টার পর থেকে কিন্তু এখানে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখেছি যে যারা আসলে কবর খোঁড়ার দায়িত্বে রয়েছেন, যারা সম্পৃক্ত যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কাজ শুরু করেছেন। এখানে এই মুহূর্তে আমি আসলে বিএনপির নেতৃত্ব স্থানীয় কাউকে এই মুহূর্তে দেখিনি এখন পর্যন্ত, তবে এখানে বিভিন্ন পর্যায়ের যারা বিএনপির কর্মীরা রয়েছেন, বেগম খালেদা জিয়ার ভক্ত যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন, এবং তারা এখানে এসে আসলে যে নেত্রীর কবর খোঁড়ার যে আসলে কার্যক্রম সেটি তারা পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর এখানে কড়া উপস্থিতি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে কাউকেই এই উদ্যানের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। এমনকি যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে, আমরাও কিন্তু এই মুহূর্তে আর যেই মূলত যেখানে সমাহিত করা হবে বা যেখানে কবর খোঁড়ার আসলে শেষ মুহূর্তের কার্যক্রম চলছে, সেখান পর্যন্ত আমাদেরকে এখন পর্যন্ত পৌঁছাতে দেয়নি।
আপনারা জানেন যে আসলে বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং তার আগে আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এভার কেয়ার হাসপাতালে ছাড়াও তিনি কিন্তু লন্ডনে গিয়েও তার চিকিৎসা হয়েছিল এবং লন্ডন থেকে ফিরে আসার পর তিনি সবশেষ যখন অসুস্থ হয়ে পড়েন তারপর থেকে কিন্তু তার অবস্থার প্রতিনিয়ত অবনতি হতে থাকে এবং দীর্ঘদিন সেখানে ভর্তি থাকার পরে গতকাল তার ছেলে যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু গত রাতেও গভীর রাতে সবশেষ বেগম খালেদা জিয়াকে দেখতে প্রবেশ করেছিলেন এবং দলের যারা চিকিৎসক সহ নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু প্রবেশ করেছেন এবং তার আজ সকালে আসলে আনুষ্ঠানিকভাবে আজ সকালে কিন্তু আমরা দেখেছি যে তিনি যে ক্লিনিক্যালি তিনি ডেড সেই ঘোষণা কিন্তু আজকে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আসলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী এবং তিনি যেহেতু গণতন্ত্রের জন্য আসলে লড়াইয়ের কারণে তিনি সারা দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন নেত্রী, যার কারণে সারা দেশের মানুষ কিন্তু তার জন্য গত বেশ কিছুদিন ধরে দোয়া করছিলেন এবং যে এই মুহূর্তে তার মৃত্যুর খবরও কিন্তু সারা দেশের মানুষের মাঝে এক ধরনের শোকের আবহ তৈরি হয়েছে এবং সারা দেশের মানুষ কিন্তু তার জন্য দোয়া করছেন। ঢাকামুখী হয়েছেন অনেক মানুষ, তারা বেগম খালেদা জিয়ার এই জানাজা এবং দাফনে শরীক হওয়ার জন্য। তারই অংশ হিসেবে আসলে দলের যারা নেতাকর্মীরা রয়েছেন এই আশপাশের এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু এই জিয়া উদ্যানে যেখানে জিয়াউর রহমানের মাজার রয়েছেন সেটির আশপাশে কিন্তু এই এলাকায় তারা কিন্তু আসছেন, জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং নেতাকর্মীদের ভিড় যেন সামলানো যায় সেই জন্য কিন্তু আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ইতোমধ্যেই কিন্তু এখানে একটি শক্ত অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে এখন বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। উদ্যানের প্রধান ফটক অর্থাৎ যে ব্রিজটি রয়েছে এই ব্রিজ পেরিয়ে যাওয়ার পর আসলে কাউকেই এই মুহূর্তে আর সামনে যেতে দেওয়া হচ্ছে না, সর্বোচ্চ কিন্তু ব্রিজ পর্যন্তই সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং তারপর যেই মূলত মাজারের যে এলাকাটি রয়েছে সেই জায়গাটি এই মুহূর্তে কিন্তু একেবারে নিরাপত্তা বলয়ে ঢেকে দেওয়া হয়েছে। সেখানে এই মুহূর্তে চলছে যেহেতু আসলে মার্বেল পাথর দিয়ে জিয়াউর রহমানের কবর এবং তার আশপাশের এলাকাটি ঢেকে দেওয়া ছিল, এই মুহূর্তে সেই মার্বেল পাথর অপসারণের কাজ চলছে। আমি দেখেছি সেখানে মাপঝোপ করছে যারা আসলে কবর খোঁড়ার দায়িত্বে রয়েছে, তারা সেখানে মাপঝোপের কাজটি করছেন এবং তারপর আসলে হয়তো যেই মার্বেল পাথরগুলো উত্তোলনের পর হয়তো বা কবর খোঁড়ার যে মূল কবরের যে স্ট্রাকচার সেটি খোঁড়ার হয়তো কাজ শুরু হবে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে আগামীকাল দুপুরে আসলে বেগম খালেদা জিয়াকে এখানে সমাহিত করা হবে, যার কারণে আসলে আগামীকাল আসার আগেই আসলে অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু এই কবর পরিপূর্ণভাবে প্রস্তুত করার কার্যক্রম চলছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখানে আজকে দিনের মধ্যেই আসলে পুরো কবরটি প্রস্তুত করা হবে বলে এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর বিএনপির যেটি বলছিলাম যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে এই উদ্যানে জড়ো হচ্ছেন এবং যেহেতু আসলে মানুষের ভিড় বাড়ছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও কিন্তু এখানে বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এই এলাকাটি ঘিরে রেখে তারা এখানে কাউকে আসলে প্রবেশ করতে দিচ্ছেন না, একেবারে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া। তো আসলে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেমনটি আসলে দেখাচ্ছিলাম যে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জিয়া উদ্যানে, এখানে বেগম খালেদা জিয়ার জন্য যে কবর খোঁড়ার যে কার্যক্রম সেটি চলছে এবং এই মুহূর্তে মার্বেল পাথরগুলো অপসারণ হচ্ছে, তারপরে কিন্তু আসলে কবর খোঁড়া হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে সর্বশেষ। দাফনের প্রস্তুতির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাকিল। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।